আমার কাছে এটা মাজা ভাঙা একটি মনে হচ্ছে। এখন যদি একটি ভালো করে আমার যে খুশি আর কেউ হবে না, এবং এটা আমি শুরুর দিনই বলেছি। যেদিন একটা টিমটা যেদিন শপথ নেয় ওই দিন আমি নিউজ 24 পড়েছিলাম। ওই শপথ দিচ্ছে তার মন্তব্য চাচ্ছে, আমি বলছি এই টিম আমার পছন্দ হয়নি ভাই, এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে। এবং তখন বলেছে, আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলি যেন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে, ভুল হলে খুশি হতাম, কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠন করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং আমার কোনো আপত্তি ছিল না, দেশের লোকগুলি ক্যাপেবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদের খুব ক্যাপেবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে ভালো হাততালি দেবো, খুশি হবো, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না। একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে, শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসবে, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসবে। কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে না, বরঞ্চ এই গভর্নমেন্টকে এদেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে। আপনি কি চান, আমি কি চাই, উনি কি চান, যদি সবাইকে লিখতে বলেন যে আপনার 10টা করে চাহিদা লেখেন, দেখবেন 10টার মধ্যে প্রত্যেকের সঙ্গে 2টা থেকে 3টা বেশি মিলবে না। অথচ আমাদের এই প্রত্যেকের চাহিদা মেটাবেন এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। এই প্রত্যাশাকে কি এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই, ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে? আমার কাছে মনে হয় না, আমার কাছে আদৌ মনে হয় না। তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ 2 দিন গেল না এখনো তুমি সমালোচনা করো। ভাই আমি সমালোচনা কেন করি? উনি করার দরকার বলে করি। আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন। হয়তো ওনার কথাটা মানার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না কেন ভাই? নাকি ছেলে বলার জন্য বলেন যে সমালোচনা করেন, কিন্তু করলে কিন্তু সহ্য করবো না ভাই? এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার কেউ হাতে ধরে হাতে পায়ে ধরে আনবে, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন না আপনাকে কি করতে হবে। এখানে উমামা কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে পায়ে ধরেন নাই, জানলেন না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে, ঝিমায় বাসায় ঝিমায়, তো এখন সচিবালয় এসে ঝিমাচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা 5 জন এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন এখানে, কি বলে নিয়ে আসলেন? একদা বঞ্চিত হয়েছিল, তারপরে তো রিটায়ারমেন্টে চলে গেছে। কবে রিটায়ারমেন্টে গেছে? 2014 সালে। তারপরে চলে গেছে 10 বছর। মেবি দে আর ভেরি ট্যালেন্ট, আমি অস্বীকার করি না। আপনারা ভাবেন তো, আপনার বাসায় একটা BMW গাড়ি আছে আপনার গ্যারেজে বলে, 10 বছর চালান না, আজকে আপনার চিটাগাং যাওয়া দরকার, আপনি কি টয়টা নিয়ে বেরোবেন না BMW নিয়ে বেরোবেন? সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া, মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে আনার পরে, প্রথম বারো সচিব, তারপরে সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন, পুরো সচিব দিছে, কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু না, হিসাব তো আমরা বুঝছি। আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিনে 3 তারিখে দাগ দিয়ে রাখছি, দেখি 15 দিন পরে কি হয়, হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগারম্ভ। বাগারম্ভ দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনে বলছিলাম, 8 তারিখে বলছি এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টিনিউ করেছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না। পিকনিক করতে গেলে আমরা বাজাই দেবো, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় না।
এত সুজানার ভাই। আর একটা কথা সে বলে শেষ করে, যেটা আপনাকে আগে বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়? আমরা চালায়। স্বৈরাচারের আমরা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। একদম বেসিক পয়েন্ট। আপনারা আলোচনায় করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আমরা আওলা বাজাবে, এমন বাজাবে যে ওখানে যখন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা, সচিবালয়ে কোনো কাজ হয় না। ডিসি কে হবে এটা নিয়ে মারামারি হচ্ছে। ওই সময় দেশে আর কোনো প্রবলেম ছিল না। মনে হয় কি যে 59 জন ডিসি কে হবে, এটা দেশের 1 নম্বর সমস্যা। এটা কি 1 নম্বর সমস্যা ছিল? আপনারা তো এটাই ব্যস্ত ছিলেন। কেন ছিলেন? কারণ আপনারা জানেন না কি করতে হবে, কিছু বললে মাইন্ড করে। ওই যে ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, বুঝছেন? এই গল্পটা জিল্লুর ভাই অনুষ্ঠানে বলছিলাম, তো আবার বলি। একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়ণের চেষ্টা করতে হবে। কনটেক্সটে হচ্ছে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আছে। এখন বিপ্লবী সম্ভাবনার যে জায়গাটা তৈরি হয়েছে, এটা এই স্টেক হোল্ডারদের যে ইকুয়েশন, সমীকরণ, এটার বাইরে কিন্তু ঘটবে না। প্রথাগত বিপ্লবের মতো একটা অর্গানাইজড ফোর্স একটা শক্তিকে পরাজিত করে দিয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছে। ব্যাপারটা কিন্তু এইভাবে ঘটে নাই। আপনি একটা বিদ্যমান কাঠামোর মধ্যে একটা সরকার গঠন হয়েছে, সবাই সেটাকে সমর্থন জানিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আপনি একমাত্র ডিসাইসিভ ফ্যাক্টর। তাহলে আমাদেরকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাহাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে, না হলে আমরা বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ব। এখনো ফ্যাসিস্টের দোসর শক্তি, তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা, তারা সক্রিয় আছে এবং এই কারণেই গণতান্ত্রিক এই জায়গাটা দরকার। কিন্তু বিপ্লবী সম্ভাবনাটা যেন আমরা ভুলে না যাই। আমাদের দুঃসাহসী হওয়া উচিত, অসম্ভবকে কল্পনা করা উচিত, কিন্তু সেইটা কনটেক্সট ভুলে না, এইটুকু শুধু বিবেচনাবোধ। এবং সেই ক্ষেত্রে দুটো সমন্বয় করার চেষ্টাটাই আমাদের করা উচিত। স্বপ্ন বলেন, বাস্তবতা বলেন, সেই জায়গায় সেটা আছে। ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা আছে, যেটা আমি আসলে খুব বেশি বলতে মানে সংকোচ বোধ করি, কারণ তারা তো নাই হয়ে যায়নি। ফলে তাদেরকে কিভাবে আপনি মোকাবেলা করবেন? আমরা বলছি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেটিক হতে চাই, কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেটিক হওয়ার মধ্যে তারা কোথায় অবস্থান করবে, এই প্রশ্ন মোকাবেলা করা কিন্তু সত্যি সত্যি বেশ কঠিন। এবং এই কঠিন জায়গাতে এসে প্রবণতা তৈরি হয় এক সময় যে প্রচন্ডভাবে ওইভাবেই পাল্টা তাদেরকে দমন করার জায়গাতে, যেটা নানান ধরনের সমালোচনার সম্মুখীন হবে। আবার অনেক বেশি লিবারেল হওয়ার জায়গাতে, যেটাও আবার মানুষ গ্রহণ করবে না। এইখানে এই থিন লাইনটা বের করাটা খুব মানে ইয়ের জায়গা, যে আমাদেরকে মানে ফ্যাসিস্টদের এই পুরো সিস্টেমটাকে বদলানো, কিন্তু ইনক্লুসিভ হওয়া এবং ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকানো, এই তিনটে কাজের সম্মিলন করার কাজটা অন্তর্বর্তী সরকারের, পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবেন, এটা কোনো সহজ সাপটা রাস্তা নাই। আমার রাস্তাটা হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধানে পৌঁছতে পারি। আমি শেষ করবো এটা বলে, লক্ষ্যটা ঠিক করি আমরা। এটা সেকেন্ড রিপাবলিক হতেই পারে, সেকেন্ড রিপাবলিক, কিন্তু কোন ধরনের রিপাবলিক? এটা যে আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এই বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করি এবং সেটার ফাউন্ডেশন হবে একটা গণতান্ত্রিক সংবিধান। এটা যদি আমাদের লক্ষ্য হয়, কিভাবে অ্যাচিভ করব, সেটা পথটা কি, সেটা বিদ্যমান যে ক্ষমতার ভারসাম্য অথবা শক্তি ভারসাম্য, রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষার্থী, অংশীজন, শ্রেণী পেশা, সবকিছু এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি,
আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব কেবল। আমি অনুরোধ করব, সংবিধান সংস্কার কমিশন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন হয়েছে এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এখানে বসে আছেন। পুরো প্রসেসটাতে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণ কালের জন্য। আমি আবার অসম্ভব কল্পনা, দুঃসাহসী কল্পনা, একটা বৈপ্লবিক রূপান্তর, আমি সেই রাজনীতিতে ট্রেন আপ, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত যে শিক্ষার্থীরা সেই রকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে। কিন্তু নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বিদ্যমান